হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ইন্দোনেশিয়ার অনেক ডেঞ্জারাস একটা হরর সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে মে দ্য ডেভিল টেক ইউ, মানে ডেভিলটার সুযোগ দাও তোমাকে উঠিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, এই সিনেমাটা দেখে আমার যে সিনেমার কথা মনে পড়েছিল সেটা হচ্ছে হলিউডের একটা কালোজয়ী হরর সিনেমা রয়েছে যেটা নাম হচ্ছে এভিল ডেড 2। ওই সিনেমাতে আমরা দেখেছিলাম যে অশরীরী আত্মা একবারে মানে প্রবল ভাবে আক্রমণ করে। নর্মালি হরর সিনেমাতে কি হয়, সরাসরি কিন্তু আসে না, হয়তো ভয় দেখা, একটু ধাক্কা টাক্কা মানে এরকম। কিন্তু এই এভিল ডেড 2 সিনেমার মতো এই সিনেমাতে তোমার এইখানে যে এন্টিটি গুলো রয়েছে বা শয়তান রয়েছে তারা একবার ডাইরেক্ট অ্যাটাক করবে এবং খুবই ব্রুটাল একটা সিনেমা। তো আমি এডিটরকে রিকোয়েস্ট করবো যেখানে রক্ত থাকবে বা ভয়ঙ্কর বেশি থাকবে একটু ব্লার করে দেওয়ার জন্য। তো যাই হোক, আইএমডিবি এটার রেটিং হচ্ছে 10/6 এবং ইন্দোনেশিয়ান সিনেমা হিসেবে এটা অনেক বেশি রেটিং, কারণ ইন্দোনেশিয়ান সিনেমাগুলো সিনেমা ভালো হলেও রেটিং কম পায়। তো সেই ক্ষেত্রে এই সিনেমাটার কাহিনী জোস লেগেছে, একবারে ডাইরেক্ট অ্যাকশন টাইপের সিনেমা। তো চলো ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা মূল ভিডিওতে যাই। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমাটি শুরু হয় লাসমানা নামের একটা ব্যক্তিকে দিয়ে, যে তার বাড়িতে একটা কবিরাজ এনেছে, মানে যে শয়তানের পূজা করে। এবং এই কবিরাজ লাসমানার সাথে তার বাড়ির বেসমেন্টে যায় এবং সেখানে কিছু কালো জাদু করতে শুরু করে। আর রিচুয়ালের জন্য তারা করে কি, ছাগলের কাটা মাথা সামনে রাখে। আর এই সবকিছু কিন্তু লাসমানার জন্য করা হচ্ছিল, কারণ লাসমানা ধনী হতে চায়। তো ওই শয়তানের পূজারী কবিরাজ তখন বলে, তোমাকে আমি যা আনতে বলেছিলাম তা কি এনেছো? তো লাসমানা তখন তার ব্যাগ থেকে একজন মহিলার চুল, তার চুল দিয়ে এটা পরে জানতে পারবে, এবং সে কি চায় জীবনে সেটা হচ্ছে টাকা, সে টাকা বের করে দেয়। তো এরপর ওই কবিরাজ করে কি, সেই চুল কাগজে পেঁচায় এবং নিজেই খেয়ে ফেলে, আর তার নিজের চুল ছিঁড়ে লাসমানাকে খাইয়ে দেয়। আর এরপর লাসমানার সামনে সেই টাকাগুলো পুড়িয়ে দেয় এবং এরপর ছুরি দিয়ে লাসমানার হাত কেটে দেয়, কারণ এগুলোই ছিল এই রিচুয়ালের অংশ। কিন্তু লাসমানা আঘাত পেয়ে উল্টো ওই কবিরাজকে বকাবাজি করা শুরু করে এবং অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, মানে ভুয়া কবিরাজ মনে করে। কিন্তু তারপর সে যখন পেছনে তাকায় তখনই দেখতে পায় সে কবিরাজ আকাশে উঠছে। আর কবিরাজের এই দৃশ্য দেখে সে বুঝতে পারে এটা অনেক ক্ষমতাবান কবিরাজ, এবং এরপর সে কবিরাজকে ওরশিপ করা শুরু করে, মানে হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলে, আজকে থেকে আমি তোমার গোলাম। তো এই কথা বলার সাথে সাথে ঘরের মধ্যে টাকার বৃষ্টি ঝরতে শুরু করে এবং লাসমানার ব্যাগ, ব্রিফকেস টাকায় ভরে যায়, আর যেটা দেখে তার খুশির সীমা থাকে না। আর শুধু এই নয়, যে ছাগলটার মাথা কাটা হয়েছিল সে ছাগলটা আবার পুনরুজ্জীবিত হয়ে গিয়েছে। তো এরপর জাদুকর্ণী বলে, শয়তান তোমার কোরবানি কবুল করে নিয়েছে, তুমি এখন শয়তানের শিষ্য, তুমি যাও ঘরে যাও, সেখানে ধন সম্পদ তোমার জন্য অপেক্ষা করছে। তো লাসমানা এরপর বেসমেন্ট থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে বেসমেন্টের দরজা বন্ধ হয়ে যায় এবং সত্যি সত্যি লাসমানা এতটাই সফল হয়ে যায় যে সে রাতারাতি ধনী হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তার স্ত্রী মারা যায়। কিন্তু সবাই মনে করে যে তার স্ত্রী 2 তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, লাসমানা কিন্তু তার স্ত্রীর কোরবানি দিয়েই, মানে তার চুল দিয়েই কিন্তু ধনীটা হয়েছে। তো যাই হোক, লাসমানার 2টা মেয়ে ছিল, বড় মেয়ের নাম হচ্ছে আলফি, আর তারপর তার স্ত্রীর মারা যাওয়ার আগে আরেকটা বাচ্চা মেয়ের জন্ম দিয়েছিল। কিন্তু এরপরে লাসমানা যেহেতু অনেক ধনী হয়ে গিয়েছে, সে করেছে কি, একটা টিকটকারকে বিয়ে করেছে। আবার ওই টিকটকারের আগে থেকে 3টা সন্তান ছিল। এবং নর্মালি টিকটকার মেয়েরা যেটা করে, তা বেশিরভাগ ক্ষেত্রেই, সিরিয়াসলি আমি সেইং দিস, কক্সবাজার এবং আরেকজনের জামাই বিয়ে করা, মানে টাকা দেখলে ওইদিকে তারা খায়। এবং ওদের যে পরিমাণ ইনকাম, তোমার আমার মতো ছেলে 4-5 বছর কামাই করে ওদের 3-4 মাসের ইনকাম করতে পারবো না আমরা। মানুষ সৌন্দর্যের জন্য এখন এত পাগল, মানে তুমি সারা জীবন বলে যা কামাবা, ও এক চেহারা দিয়ে মনে করো তার ডাবল কামাই ফেলবে। হ্যাঁ, তো ব্যাপারটা এরকমই। তো যাই হোক, ওই টিকটকারের আবার মনে করো 2 মেয়ে 1 পুত্র রয়েছে। বড়
বড় মেয়ের নাম হচ্ছে মায়া। তো সবকিছু ভালোই চলছিল, মোটামুটি 10-12 বছর ধনীও রয়েছে, কিন্তু হঠাৎ করে ব্যবসায় লাসমানার লোকসানের সম্মুখীন হওয়া শুরু হয়। অবস্থা এতটাই খারাপ হয় যে তাকে সবকিছু বিক্রি করে দিতে হয়, আর লাস্টে বাকি থাকে শুধুমাত্র ওই বাড়িটা, যে বাড়িটা থেকে সিনেমা শুরু হয়েছিল। আর এই বাড়িটা কিন্তু আবার আলফিন নামে লিখে দেওয়া হয়েছিল অনেক আগে। তো যাই হোক, এরপর গল্পটা বর্তমান সময়ে আসে। আমাদের দেখানো হয় লাসমানার বড় মেয়ে আলফির কাছে একটা কল আসে, তাকে হসপিটালে ডাকা হয়। আসলে আলফির মায়ের মৃত্যু এবং বাবার দ্বিতীয় বিয়েতেও কিন্তু খুব একটা খুশি না বাবার উপর, এবং সে গত 10 বছর ধরে সে একাই বসবাস করছিল। কিন্তু তার যে ছোট বোন, যার বয়স এখন 10-12 বছর হয়েছে, সে আর কি সৎ মায়ের সাথে থাকে। তো যাই হোক, সে যখন হসপিটালে যায় তখন জানতে পারে তার বাবা খুবই অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি আছেন। তো হসপিটালে আসলে সৎ মা এবং সৎ ভাইয়ের সাথে তার দেখা হয়, আর নার্স তাদেরকে বলে লাসমানের এমন একটা চর্মরোগ হয়েছে যে রোগ এর আগে কারো দেখা যায়নি। এছাড়াও তার শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেও ঘা হয়েছে, যেটা খুবই অসম্ভব একটা ব্যাপার। আর এই কারণে তার ভেতর থেকে দুর্গন্ধ আসছিল, এবং সিরিয়াসলি যাদের লিভারের সিরোসিস হয় বা ক্যান্সার হয়, তাদের মুখের গন্ধ শুনলে তুমি বুঝতে পারবে যে লিভার পচা গন্ধ কিন্তু নাকে আসে, এবং আমি এটা জানি কারণ আমার বাবার লিভার ক্যান্সার হয়েছিল। তো যাই হোক, বাকি সবাই চলে গেলেও আলফি কিন্তু সেখান থেকে যায় না। আর তখনই রুমের লাইটটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আর তখন লাসমানা করে কি তার হাতটা ধরে ফেলে, এবং এইখানে আমরা একটা ভয়ানক হাতও দেখতে পাই, যেটা ছিল একটা ভয়ানক দেখতে একটা নারীর হাত। আর সে পর্দার পেছন থেকে আসছিল আলফির দিকে, কিন্তু হঠাৎ সে গায়েব হয়ে যায়। আর আলফির তখন মনে হয় হয়তো আমি চোখে ভুল দেখলাম, এবং তার মনে হয় তার বাবাই হয়তো হাত ধরে আছে। কিন্তু যখনই সে পাশে ফিরে এবং হাতের দিকে তাকায়, সে দেখতে পায় সেই ভয়ঙ্কর মহিলার হাত ধরে আছে, এবং সে আলভির উপর হামলা করে দেয়। তো আলভি পাগলের মতো হয়ে যায়, আর তখনই ভাগ্যক্রমে কারেন্ট চলে আসে, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু হঠাৎ করে কি লাসমানা বিছানা থেকে ওঠে এবং আলভিকে ধরে ফেলে। সে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, মনে হচ্ছে তাকে কেউ পজেস্ট করেছে। তো এরপর কোলাহল শুনে সবাই রুমের ভেতরে আসে, এবং আমরা যেটা দেখতে পাই লাসমানা করে কি মায়ের যে ছোট বোন ছিল, মেজো বোন, তাকে ধরে, এবং তার মুখ থেকে যে রক্ত বের হচ্ছিল সম্পূর্ণটা মায়ের বোনের উপর ঢেলে দেয়। আর এই দৃশ্য দেখে সবাই তো মনে করে শকড হয়ে যায়। তো যাই হোক, আলভি তো এই ঘটনা অনেক ভয় পেয়েছে। আর কিছুক্ষণ পরে আলভির সৎমা তার কাছে এসে বলে, দেখো তোমার নামে থাকা ওই বাড়িটাতে আমি যেতে চাই, কারণ ওই সম্পত্তিটা আমরা বিক্রি করব। তো এইখানে আমরা জানতে পারি আলভি তার মায়ের মৃত্যু কিন্তু বারবার স্বপ্নে দেখতে পেত, কারণ তার মায়ের মৃত্যু তার চোখের সামনে হয়েছিল। মানে তার কাছে মনে হচ্ছিল যে কোন একটা কিছু টান দিয়ে বা ধাক্কা দিয়ে তাকে 2 তলা থেকে ফেলে দিল, আর এইটা সে কিছুতেই ভুলতে পারছে না। তো পরের দিন আলভি করে কি আবার সেই পুরনো বাড়িতে যায়, যেটা শহর থেকে অনেক দূরে, এবং নর্মালি যেটা হয় মানুষ টাকা পয়সা হলে শহরেই শিফট হয়ে যায়, সবাই শুধু পড়ে থাকে বাড়িটা। তো বাড়িটা অনেক পুরাতন হয়ে গিয়েছে, এবং আলভি ভেতরে যায় এবং বেসমেন্টের দরজাটা সে দেখে, যেটা তালা এবং প্যারেক দিয়ে অনেক শক্তভাবে আটকানো, যাতে এটা কেউ না খুলতে পারে। এবং তার উপর অনেক তালিসমান বা কাগজপত্র ছিল, কোনো একটা মন্ত্রের মতো কিছু লেখা রয়েছে, কিছু ছবিও আঁকা রয়েছে। তো এরপর সেখানে আলভির সৎমা আসে বাচ্চাদেরকে নিয়ে, এমনকি আলভির আপন যে ছোট বোন সেও এসেছে। তো এখানে সৎমা বলে, আমরা এখানে জমি জমার কিছু জরুরি কাগজপত্র খুঁজবো, তোমার বাবার কই কি সম্পত্তি আছে সেগুলো খুঁজবো, মানে গ্রামীণ অনেক জমি টমি থাকতে পারে, তারপর আগামীকাল চলে যাব। তো এরপর আলভি করে কি নিজের রুমে চলে আসে, যেখানে তার সৎ ভাই তার জন্য খাবার নিয়ে আসে। আর সৎ হলেও এই একমাত্র ভাই আলভিকে বোন মনে করত, বাকি কেউ পাত্তাই দিত না, যত্নও নিত না। আর এদিকে মায়া একটা বক্স নিয়ে বলে বেসমেন্টে যাওয়ার তালা খোলো, হয়তো সেখানে কোনো গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে। আর এইদিকে আমরা দেখি আলভি যখন একটা ঘরে ঢুকে, সেখানে সে অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়, যেগুলো সাধারণত কালো জাদুতে ব্যবহার করা হয়, এবং সেখানে সে নিজের ছবিও খুঁজে পায়। তো এটা দেখে সে তো অবাক, আমার ছবি এখানে কিভাবে এলো। আর ওইদিকে মায়া বেসমেন্টের দরজার উপর সকল কাগজপত্র এবং তার ভাই করে কি পেরেকগুলো তুলে ফেলে, তালাটিও ভেঙে দেয়। কিন্তু দরজা খুলতে একটা দমকা বাতাস বের হয়, এবং ওই বাতাসটা সবাইকে স্পর্শ করে তারপর যায় হচ্ছে লাসমানার কাছে, মানে হসপিটালে। আর তখন ওর মুখ থেকে রক্ত বের হতে শুরু করে, ওর মুখ দিয়ে এরপর এক গুচ্ছ চুল বের হয়, এবং এটা চুল বের হতে হতে অনেক লম্বা হয়, এবং এটা বের হতে এতটাই বেড়ে যায় যে ওই চুল ওকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে। এবং এই সিনেমা দেখে আমি এতখানি অবাক হয়েছি, ইন্দোনেশিয়া হরর সিনেমার জনরায় ওরা যে এত এগিয়ে গিয়েছে, এখন ওদের গ্রাফিক্স, ওদের মনে করো সিনেমাগ্রাফি এত হাই লেভেলের হয়েছে যে সিরিয়াসলি এখন মানতে হবে যে আমেরিকা যদি অ্যাকশনে বেস্ট হয়, কোরিয়ান যদি থ্রিলারে বেস্ট হয়, ইন্দোনেশিয়ানরা হরর সিনেমার যে জনরা সেখানে ওরা বেস্ট হয়ে গিয়েছে, কোনো সন্দেহ নাই। তো যাই হোক, এইদিকে পুরোনো বাড়িতে আমরা দেখি বেসমেন্টের দরজার কাছে সৎমা চলে আসে, আর সে ভেতরে কিছুই দেখতে পাচ্ছিল না। তো এই জন্য সে তার ছেলেকে এটার ভেতরে যেতে বলে, বাট তখনই সেখানে আলভি চলে আসে, এবং সে বেসমেন্টের ভেতরে যেতে নিষেধ করে, এবং বলে এই বাড়িতে কিছু না কিছু সমস্যা তো রয়েছেই, এবং এই বাড়িতে আমি জাদুটোনা করার মতো অনেক জিনিসপত্র পেয়েছি। বাট ওর মা ছিল হচ্ছে মডার্ন টিকটকার, সে পার্সোনালি এগুলো বিশ্বাস করে না, কারণ তার মা হচ্ছে এই টাইপের, ওখানে যেও না ওখানে হাপ আছে টাইপের লোক। আমি এখানে টিকটকারদের অপমান করছি না, যে টাইপ টিকটকার আমার পছন্দ না সেই টাইপ টিকটকার
ব্লগারদের আমি আর কি পোক করছি। তো যাই হোক, এরপরে আলভির ছোট বোন বেসমেন্টে একটা কিছু দেখতে পায় এবং সে ভয় পেয়ে যায় আর সে তার মাকে বলার চেষ্টা করে, কিন্তু তার মা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। কিন্তু পরের মুহূর্তেই ওর মা অনুভব করে তার পায়ের কাছে কোনো একটা কিছু রয়েছে, আর সে যখন নিচের দিকে তাকায় সে দেখতে পায় দুটো হাত তার পা ধরে রয়েছে। আর এরপরেই করে কি, সেই হাত দুটো তাকে বেসমেন্টে টানতে শুরু করে। তখন কি হয়, তার মেয়ে এবং ছেলে দুজনেই তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বেসমেন্টে যে জিনিসটা রয়েছে সেটা যাই হোক না কেন তাকে টেনে নিয়ে যায়। আর তারপর অন্ধকার বেসমেন্ট থেকে ভয়ঙ্কর সব শব্দ আসতে শুরু করে। আর তখন মায়া তার মাকে ডাকে, কিন্তু ঠিক তখনই তার মা লাফিয়ে সবার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার মা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, কারণ একটা খারাপ আত্মা তার মাকে আবিষ্ট করে ফেলেছে। তো যাই হোক, সে মায়ের হাতে কামড় দেয়। আর তখন মায়াকে বাঁচানোর জন্য আলভি করে কি একটা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে, আর এর ফলে সে তখন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে মায়ার মার সৎমার আবার জ্ঞান ফিরে আসে এবং সে মাথা নাড়তে শুরু করে, হাতুড়িটা বের করে এবং সিরিয়াসলি জায়গাটাতে দেখো কিরকম মেকআপ করেছে, কেমন সিনেমাগ্রাফি করেছে, মানে এত সুন্দর। কিন্তু তখনও সে কিন্তু পুরোপুরি পজেসড ছিল, আর এই কারণে সে করে কি উল্টো হয়ে দরজার উপর উঠে যায় এবং বলতে থাকে, এই সব সুখের মূল্য যে সুখ তোরা কাটিয়েছিস এটার যে তোদের জীবন দিয়ে দিতে হবে। মানে বুঝতেই পারছো এটা সুরর বাবা করেছিল। এবং যদি আমার মনে থাকে এই সিনেমার লাস্টে আমি রিয়েল লাইফের কয়েকটা ফ্যাক্ট বলবো তোমাদের, যে ইন্দোনেশিয়ান কাহিনীগুলো প্রত্যেকটাই বাস্তব ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়। তো এই সিনেমারও ফ্যাক্ট আছে। তো যাই হোক, এরপর সে করে কি জানালার কাঁচ ভেঙে জঙ্গলের দিকে পালিয়ে যায়। আর তারপর মায়ের ভাই করে কি বেসমেন্টের দরজা দ্রুত বন্ধ করে তার সামনে ভারী কিছু দিয়ে দেয়। আর আলফি মায়ের হাত ব্যান্ডেজ করতে থাকে। তো এইখানে দেখা যায় যে আলভির বোন একটা অদ্ভুত কালো পুতুল ধরেছিল, মানে ছোট বোন। আর সে আলভিকে জানায় সে এটি একটা ঘরে খুঁজে পেয়েছে। তো এরপর আলভি করে কি তার কাছ থেকে সেটা নিয়ে নেয়। আর মায়ের ভাই করে কি তাকে গাড়ির কাছে ডাকে এবং বলে গাড়ির টায়ার এবং পুরো গাড়ির ওয়্যার সিস্টেমকেও নষ্ট করে দিয়েছে। আর তারা বুঝতে পারে কাজটা তাদের মাই করেছে, যে বর্তমানে শয়তানের আবিষ্ট রয়েছে এবং যাতে ওরা এখান থেকে বের হতে না পারে যেন এটা করা হয়েছে। তো যাই হোক, এরা খুব খারাপভাবে এখানে আটকে গিয়েছে, বুঝতেই পারছো। তো তখন আলভি তার সৎ ভাইকে মোবাইল দিয়ে বলে, তুই পুলিশ কিংবা এমন কাউকে কল দে যে এখানে এসে আমাদেরকে রেস্কিউ বা উদ্ধার করতে পারবে। তো এরপর আলভি করে কি তার ছোট বোনকে ভাইয়ের কাছে রেখে মায়াকে নিয়ে বের হয় পাশের গ্রামে, যাতে মায়ের অবস্থা ঠিক করতে পারে, কারণ মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর এরপর তারা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাদের মাকে তারা খুঁজে পায়, যে ভয়ঙ্কর ভাবে একটা জায়গায় বসেছিল। তো এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায় আর একটা জায়গায় লুকিয়ে পড়ে। তো আলভি করে কি মায়াকে একটা জায়গায় চুপচাপ বসিয়ে হাতুড়ি বের করে ওর মাকে মারতে যায়। বাট তখনই মায়া করে কি আলভির ব্যাগ থেকে ওর ডায়েরিটা পড়তে শুরু করে এবং এখানে সে দেখতে পায় যে আলভি ওর সৎ মা ভাই বোনদের পছন্দ করে না, ছবিতে কাটাকাটি করেছে এবং ওদের সম্পর্কে অনেক বাজে কথা লিখেছে। তো তখন এখানে আলভি আসে, বাট মায়া তো খেপে গিয়েছে। মায়া বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমরাই পাগল ছিলাম যে তোমাকে আমরা সহানুভূতি দেখিয়েছি, কিন্তু তুমি আমাদেরকে কখনোই পছন্দ করনি এবং তুমিই প্ল্যান করে এই অবস্থা করেছো আমাদের, এই সবকিছু তুমি করেছো, এই সবকিছু তোমার কাজ। তো আলভি এখানে অনেক মায়াকে বোঝানোর চেষ্টা করে যে অত বড় বাল শুরু হলে আমার বাপে তো তোর মাকে 3 বাচ্চা সব বিয়েই করতো না, ওইটাই করতে দিতাম না। কিন্তু মায়া তো এগুলো শুনতে রাজি ছিল না, মায়া একাই চলে যায়। তো আলভিও তার পিছু নেয় এবং মায়াকে থামানোর চেষ্টা করে। মানে বুঝতেই পারছো এগুলো আগে আলভি লিখেছে, এটা স্বাভাবিক। আমিও আমার ভাই সম্পর্কে, মা সম্পর্কে, কাছের মানুষের সম্পর্কে অনেক কিছুই বলি, বাট দ্যাট ডাজন্ট মিন তাদের আমি ক্ষতি করবো। তো যাই হোক, পথের মধ্যে মায়া তো হারিয়ে গিয়েছে এবং অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায় না, যে কারণে আলভির অনেক খারাপ লাগে। আর তারপর আলভি যায় তার সৎ ভাইয়ের কাছে, আর ওইদিকে আমরা দেখি আলভির সৎ ভাই তাদের যে আরেক বোন রয়েছে তাকে কল করে, যে ব্যস্ততার কারণে এখানে আসতে পারেনি, মানে ওকে সাহায্য করার জন্য বাড়িতে আসতে বলে। চিন্তা করো কেমন মদনের বদন, তুই একটা ছেলে মানুষই কিছু করতে পারছিস না, ও মেয়ে হয়ে কি করবে, পুলিশ টুলিশ নিয়ে আসতে বলতি। আর এইদিকে আমরা দেখি আলভির বাড়িতে ফেরত এসেছে এবং সে তার সৎ ভাইকে সব খুলে বলে। বাট ওর ভাই তখন সব শুনে বলে, তুমি আমাদেরকে এত ঘৃণা করতে, তুমি তাহলে মায়াকে একাই ফেলে চলে এসেছো। বাট আলভি বলে, বিশ্বাস কর, তুই যেরকম আমাকে ভুল বুঝছিস ওই লেখার জন্য, ও আমাকে সেরকম ভুল বুঝে একাই চলে গিয়েছে, আমি কাল সকালেই মায়াকে খুঁজতে বের হবো। তো এরপর আলভি করে কি ওকে সেই ঘরে নিয়ে যায় যেখানে কালো জাদুর জিনিসপত্রগুলো দেখেছিল এবং সেখানে তার একটা ডায়েরিও পায়, যে ডায়েরিতে অনেক ভয়ঙ্কর যে নারী শয়তান রয়েছে সেগুলোকে দেখানো হয়। এবং এইখানে আলভি বলে, এই ভয়ঙ্কর মহিলাকে আমি হসপিটালেও দেখেছিলাম এবং এই ডায়েরিতে অদ্ভুত কিছু লেখাও ছিল, কিছু চিহ্ন নকশাও ছিল যেগুলো বেসমেন্টের দরজার উপরে লাগানো, আর সেই লেখাগুলোর সাথে মিলে যায়। আর তখন তারা বুঝতে পারে এই লেখাগুলো হয়তো এই স্পেসিফিক এই খারাপ শয়তানগুলো যাতে বের হতে না পারে তার জন্য দেওয়া হয়েছিল ওই দরজায়। এবং এই ডায়েরিটা পড়ে ওরা বুঝতে পারে এইখানে যতগুলো মহিলার চিত্র রয়েছে তারা ডেঞ্জারাস ভয়ঙ্কর শয়তান, আর এটা সেই ভয়ঙ্কর শয়তানদের ছবি এবং তারা শয়তানদের দেবতা মানে ইবলিসকে পূজা করত। এবং আরো কিছু পরে তারা বুঝতে পারে যে তাদের বাবা লাসমানা সেই মূলত
হয়তো ধন সম্পদের মালিক হওয়ার আশায় এই রিচুয়াল বা কুফরি কালাম করেছে। আর এইদিকে মায়া যখন জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে তখন সে তার মাকে খুবই খারাপ অবস্থায় দেখতে পায়। তার মায়ের জিহ্বা বের হয়ে আসছে এবং সে যখন মায়াকে আক্রমণই করতে আসবে মায়া তখন বলে চাচা আপনজান বাঁচা। সে হাতুড়ি দিয়ে ওর মাকে মেরে ফেলে। আর ওইদিকে আমরা দেখি অ্যালবির বোন যখন বিছানায় ঘুমাচ্ছিল তখনই তার পেছনের আলমারি থেকে সে তার আপন মায়ের কণ্ঠস্বর শুনতে পায়, আসল মায়ের। কিন্তু আমার কথা হলো এইরকম সিচুয়েশনে এই মেয়ে কেন এক আরেক রুমে ঘুমাবে? তো যাই হোক, এরপর সে যখন আলমারিটা খোলায় সে ভেতরে কিছুই দেখতে পায় না। আর সে আবার ফিরে এসে গুজগুজিয়ে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু এরপরে আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর মহিলা, সেই শয়তানটা তার পেছনে দাঁড়িয়ে ছিল এবং তাকে পেছন থেকে আক্রমণ করতে যায়। কিন্তু হঠাৎ করে তার বিছানা প্রচন্ড কাঁপতে শুরু করে এবং সেই শয়তান ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে তুই আমার মেয়ে। কিন্তু তখন এই আলভির বোন বলে না, তুমি আমার মা হতে পারো না। তো এরপরেই হঠাৎ করে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আর তারপর যখন ওই মেয়েটি খাটের নিচে দেখতে যায় সে খাটের নিচে কিছুই পায় না। কিন্তু তখনই আবারও তার পেছনে সেই শয়তান মহিলাটা চলে আসে এবং এইবার সে জোরে জোরে চিৎকার করে যে তুই আমার মেয়ে, আমার সাথে চল। তো শব্দ শুনে আলভি আর তার ভাই দ্রুত সেখানে আসে। তাদের উপর ওই শয়তান আক্রমণ করে। আর যখন ওই শয়তানটা ওদের বোনকে টেনে নিয়ে যাচ্ছিল অনেক কষ্ট ওরা বোনকে বাঁচায়। আর এরপর ওই শয়তানটা আলভির উপর আক্রমণ করে বসে। কিন্তু আলভির সৎ ভাই করে কি, খাটটাই টেনে দেয়। মানে ওই খাটটার নিচেই হচ্ছে ওই শয়তানের বেজ, মানে আসার রাস্তা। তো খাটটা যখন টেনে দেয় তখন দেখা যায় কিছুই নেই, শয়তানও চলে গিয়েছে। বাট আলভি সেখানে অজ্ঞান হয়ে পড়ে এবং স্বপ্নে সে তার মায়ের মৃত্যুর সময় চলে যায়। যখন তার মা তাকে ঘুম পাড়াচ্ছিল এবং দাঁড়িয়ে তাকে দেখছিল, হঠাৎ করে একটা খারাপ আত্মা তার মাকে 2 তলা থেকে ফেলে দেয়। কিন্তু তারপরেও সে পড়ে যায়নি, সে রেলিং ধরেছিল এবং ও গিয়ে ওর মায়ের হাতে ধরে ফেলেছিল। কিন্তু ওই শয়তান এসে তার মাকে নিচ থেকে টেনে নিয়ে যায় এবং ওই শয়তানটা আলভির হাতে নখ দিয়ে আঁচড়ও করেছিল। আর সেই নখের আঁচড় এখনো দৃশ্যমান রয়েছে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এইটা খুবই অ্যাক্টিভ, মানে ভূতের ডাইরেক্ট অ্যাকশন টাইপের সিনেমা। তো যাই হোক, ওইদিকে আমরা দেখি ওদের আরেক সৎ বোন চলে এসেছে এবং হঠাৎ করে কি হয়, তার গাড়িটা কাদার মধ্যে জঙ্গলে আটকা পড়ে যায়। আর তখন ওই গাড়ির কাছে আসে মায়া এবং সে তার বোনকে বলে চল আমি তোকে বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছি। কিন্তু ওর কাছে তো এটা উইয়ার্ড লাগে যে আমার বোনের মাঝ জঙ্গলে একা একা এই সাইজ কেন। এবং সে আয়নায় দেখে যে ওর বোনের পেছনে একটা হাতুড়ি রয়েছে। তো এইটা দেখে ওর খুব অদ্ভুত লাগে এবং জিজ্ঞাসা করে তুমি হাতুড়ি নিয়ে কেন ঘুরছো? তখনই মায়া করে কি হাতুড়ি দিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলে এবং ভেতরে এসে ওর বোনকে একবারে সাপারে কিরকিরা করে দেয়। মানে মায়া এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। মানে ওই শয়তানটা তাকেও আবিষ্ট করে ফেলেছে বা পজেস্ট করে ফেলেছে। তো যাই হোক, এরপর সে বাড়িতে আসে আর দেখে আলভির শরীর খুবই খারাপ এবং বারবার সে ওই শয়তান কবিরাজের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। আর এই কারণে সে যায় হচ্ছে বেসমেন্টের দিকে। আর ওইখানে গিয়ে সে 5টা পুতুল দেখতে পায়। আর এই পুতুলগুলো মূলত তার পরিবারের সদস্যই। তো যাই হোক, এরপর সে শয়তান কবিরাজ তাকে আবারও ডাকতে শুরু করে, মানে শয়তান কবিরাজের আত্মা। তো তখন মায়া বলে তুমি কে? তো ওই কবিরাজ বলে আমি তোমার মা, কারণ তোমার মা আমার গোলাম হয়ে গিয়েছে, সে আমার ভেতরে, এবার তুমি আমার গোলাম হও, তাহলে তুমি সব পাবে, এই পুরো পৃথিবীর ঐশ্বর্য পাবে। তো মায়া করে কি তার দিকে মাথা নিচু করে তার গোলাম হয়ে যায়। আর তার পেছনে আমরা সেই শয়তান দেখতে পাই। তো যাই হোক, সকালে আলভির জ্ঞান ফিরে আসে এবং সে দেখে তার মা পিয়ানো বাজাচ্ছে, মানে ওর আপন মা। তো পাশে গিয়ে বসলেও দেখতে পাই এটা ওর মা না, এটা সেই শয়তান কবিরাজ এবং সে তার হাত ধরে ফেলে এবং হাতে আঘাত করে। তো আলভি তখন চিৎকার করে। আর তখন আমরা এখানে যে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই ভাই, সেই মনে করো ওই শয়তান করে কি আলভির সামনে নিজের মুখ ছিঁড়ে ফেলে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ক্রিপি একটা সিন ছিল। তো যাই হোক, এরপর মায়া এসে আলভিকে সামলায়। আর এখানে আমরা দেখতে পাই মায়া একেবারেই স্বাভাবিক। আর ওইদিকে আলভির হাত খারাপ হতে লাগে আর সে তার সৎ ভাইকে বলে দেখো আমার হাতেও আঘাত লেগেছে, আমার ছোট বোনের হাতেও একই অবস্থা। আর এটা তখনই হয়েছে যখন থেকে সে ওই কালো পুতুলটা ধরেছে। তো সে তার ভাইকে বলে তোমার কি মনে আছে তোমার মা কি বলেছিল, যে তোমরা সবাই যে সুখের জীবন কাটিয়েছো এটার মূল্য তোমাদের জীবন দিয়ে দিতে হবে। তো সে তার ভাইকে বলে ওই শয়তানকে আমি বারবার দেখেছি এবং ওই শয়তানটাই আমার মাকে মেরেছিল। এর কারণটা হচ্ছে আমার পিতার সম্পদের জন্য ওই শয়তানের কাছে আমার মাকে কোরবানি করেছিল। তো ওই শয়তানের পর তোমার মায়ের ভেতরে ঢুকে গিয়েছে এবং এরপর এখন আমাদের সবাইকে মারবে। তো চল আমাদের এখনই পালাতে হবে। বাট তখনই মায়া অদ্ভুত ভাবে বলে আমাদেরকে কোথাও যেতে হবে না। কিন্তু মায়ের ভাই তখন রেগে মায়ের উপর চিৎকার করতে শুরু করে কে বলছে যেতে হবে না, অবশ্যই যেতে হবে। মায়া তখন বলে তোদের যেতে দেবে কে? তো এই কথা বলে মায়া জোরে জোরে হাসতে থাকে। আর তখনই ঘরের মধ্যে আপনা আপনি গান বেজে ওঠে এবং ঘরের জিনিস এদিক ওদিক সরতে শুরু করে। ঘরের সকল জানালার দরজা আটকে গিয়েছিল এবং বের হওয়ার রাস্তাও পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তো তখন মায়া আবারও বলে তোদেরকে তো কেউই বের হতে দেবে না, এই ঘরও তোদেরকে বের হতে দেবে না। আর তখনই জানালার বাইরে আমরা সেই ভয়ঙ্কর শয়তানটার ছায়া দেখতে পাই। কিন্তু এরপর হঠাৎ করে মায়াকে আর দেখা যায় না। তো এরপর মায়ের ভাই তাকে খুঁজতে শুরু করে। আর তারপর আমরা দেখতে পাই মায়া একটা দরজার সাথে মাথা ঠুকছিল। তো মায়ের ভাই গিয়ে বলে তুই এটা কি করছিস, চল আমাদের বের হতে হবে, এখান থেকে পালাতে হবে। বাট যখনই মায়া পেছনে ফিরে তাকায় সে দেখতে পায় এটা তো মায়া নয়, সে শয়তান এবং সে চিৎকার করে দৌড়াতে থাকে। কিন্তু সে যেদিকেই যায় ওই জাদুকরটা সেদিকেই তাকে ধরে ফেলে। তো অবশেষে সে একটা রুমের মধ্যে গিয়ে দরজা আটকে দেখতে থাকে যে ওই শয়তান আছে কিনা। বাট সে দেখতে পায় একটা কোনায় তার বোন বসে রয়েছে। তো যাই হোক, এইবার মায়া পুরো স্বাভাবিক ছিল এবং সে বলে দেখ
দেখ ওই শয়তানটা আলভি আর তার ছোট বোনকে চাই কুরবানি হিসেবে, আর ওই সময় মায়ের হাতে তার ভাইয়ের পুতুলটা ছিল। তো সে তার ভাইকে বলে ওই শয়তানটা আমার বোন আর মাকে মেরে ফেলেছে, তো আমাদের পক্ষ থেকে 2টা কুরবানি হয়ে গিয়েছে এবং দরজার পেছনে সে আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা যদি আলভি আর ওর বোনকে কুরবানি দিয়ে দেই তাহলে শয়তান ওই 2টা জীবন পেয়ে গেলে আমাদের বাবা মানে আমাদের সদ্য বা লাসমানার উপর যত ঋণ রয়েছে সব শেষ হয়ে যাবে এবং আমরা কোটিপতি হয়ে সারাজীবন বেঁচে থাকতে পারবো। আর ওই শয়তানের টার্গেট মূলত হচ্ছে আলভি এবং ওর বোন, কারণ লাসমানার প্রথম সন্তান ওরা। আর লাসমানা যখন ধনী হয়েছিল সে তার স্ত্রী সন্তানের বিপরীতে এই সম্পদটা নিয়েছিল। তো আমরা যদি ওদের কুরবানি দিই তাহলে আমরা তো হুদাই ধনী হয়ে যাব, শয়তানদের দাস হয়ে সারা জীবন আমরা কোটিপতি হয়ে থাকবো। কিন্তু এই কথা শুনে মায়ের ভাই রেগে যায় এবং সে শয়তানের দাসত্ব চায় না, অবৈধ টাকা পয়সাও চায় না। এমনকি সে আলভি আর তার বোন মানে এই সৎ ভাই মূলতই ভালো ছেলে, ও আলভিকেও বোনের মতো দেখে। তো ও তো রেগে যায়, তুই এরকম চিন্তা তোর মাথায় আসলে কিভাবে? বাট এই কথা শুনে মায়ের রেগে যায় এবং সে তার হাতে যে ভাইয়ের পুতুলটা ছিল সেই পুতুলের একটা হাত ভেঙে দেয় এবং দেখতে পাচ্ছ সিনটা কি, তার ভাইয়ের হাত নগদ উল্টো হয়ে ভেঙে যায় আর সে জীবন বাঁচানোর জন্য পালাতে থাকে। বাট তখনই সিঁড়ি দিয়ে নামার সময় মায়া করে কি পুতুলের পাও ভেঙে দেয়। তো এর ফলে তার পাও তখন ভেঙে যায় এবং সে সিঁড়ি থেকে পড়ে যায়। আর তখনই সামনে আমরা আলভি এবং তার বোনকে দেখতে পাই। তো মায়া করে কি ওদের সামনে পুতুলের মাথা ছিঁড়ে ফেলে আর মুহূর্তের মধ্যে ওর ভাইয়ের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। চিন্তা করো সিনটা কি। তো এই দৃশ্য দেখে তোরা ভয় পেয়ে যায়। আর এরপর মায়া করে কি আলভির বোনের পুতুলটাকে নেয় এবং সেটাকে টানতে লাগে, ফলে আলভির বোন বেসমেন্টে চলে যায়। আর তারপর সে আলভির পুতুল নিয়ে ওপর নিচ করতে থাকে। তো আলভিও একবার ওপরে একবার নিচে পড়তে থাকে এবং পুতুলটা ঠিক যেভাবে ওপর নিচ করা হচ্ছিল আলভিও সেভাবেই উপর নিচ পড়ছিল। আর একটা পর্যায়ে আলভি অজ্ঞান হয়ে যায়। আর তারপর যখন আলভির জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বেসমেন্টের মধ্যে পায়। আর এইখানেই সিনেমার আসল টুইস্ট আসে, আমরা অতীতের কাহিনী দেখতে পাই। মানে লাসমানা তো ওর বউকে বলে দিয়েছিলই, কিন্তু তাহলে ও আবার গরিব হলো কেন? মানে সিনেমার শুরুতে আমরা দেখলাম ও ধনী হলো, আবার গরিব হলো কেন? এবং শয়তান আবার ওর বাচ্চার পিছনে কেন লেগেছে? তো এইখানে আসে সেই টুইস্টটা। এইখানে যে তোমার ওই কবিরাজটা ছিল যাকে লাসমানা এনেছিল, তো কবিরাজ তাকে জিজ্ঞাসা করেছিল একবার যে আমি যা আনতে বলেছিলাম তাকে এনেছো? লাসমানা বলে না, আমি এইবার এটা পারবো না, আমার সম্পদের চেয়ে আমার মেয়ের দাম বেশি, আমি চাই না আমার মেয়ে আলভির কিছু হোক। তো এইখানে মূলত ওই শয়তানটা আলভির কোরবানি চেয়েছিল যাতে ওর ধন সম্পদ থাকে। কিন্তু তখন ওই কবিরাজ বলে শয়তানের কাছে তুমি ওয়াদা করেছো, তুমি তো এটা ভঙ্গ করতে পারবে না। তো এরপর লাসমানা করে একটা চুল দেয়, এ নাও। কিন্তু কবিরাজ ওই চুল পেয়ে রেগে যায় এবং আগুনের মধ্যে ফেলে দেয়, কারণ এটা ওর মেয়ের চুল ছিল না। এবং কবিরাজ করে কি চিৎকার করে বলে তুমি আমাকে ধোকা দিয়েছো, এখন তো ওই শয়তান আমাকেই মারবে। তবে লাসমানা তখন করে কি সেখান থেকে একটা চাকু উঠায় এবং ওই কবিরাজের উপর হামলা করে তাকে মেরে ফেলে। বাট মরে যাওয়ার আগে ওই কবিরাজ করে কি লাসমানার মাথার চুল টেনে এনে একটা মন্ত্র পড়া কাগজে মুড়িয়ে খেয়ে ফেলে এবং ওকে অভিশাপ দেয়, তুই শীঘ্রই সব হারাবি এবং তোর বংশ নির্বংশ হবে। বাট এই সব কিছু মাথায় না নিয়ে লাসমানা করে কি এখন টাকার মালিক, পাওয়ার বেড়ে গিয়েছে, হ্যারাম হয়ে গিয়েছে, সে বেসমেন্টেই করে কি ওই কবিরাজকে দাফন করে দেয়। তো ফ্ল্যাশব্যাক শেষে যখন বর্তমানে আবার আসে আমরা দেখতে পাই আলভি যখন ফিরে তাকায় সে দেখতে পায় তার বোন অচেতন অবস্থায় পড়ে রয়েছে আর তার পাশে মায়া ছিল। আর মায়ের হাতে ছিল আলভির ওই দামি পুতুল। তো সে করে কি ওই পুতুলের শরীরে পেরেক ঠুকতে শুরু করে আর এর ফলে আলভির ভীষণ যন্ত্রণা হতে শুরু হয়। তো এরপর সেই পুতুলের যখন গলা চেপে ধরে আলভিরও শ্বাস বন্ধ হয়ে যেতে শুরু করে। বাট তখনই সে লক্ষ্য করে মায়ার গলায় মায়ার দামি পুতুলও রয়েছে। তো তখনও একটা বুদ্ধি ঘাটা, ও করে কি জোরে জোরে হাসতে থাকে, যতই কষ্ট হোক হাসতে থাকে। তো মায়া তখন খুব রেগে যায় এবং কাছে গিয়ে বলে এতে হাসির কি আছে? তো মায়া তো আলভির কাছে গিয়েছে আর তারপর দূরে গিয়ে আলভির পুতুলের পা ভেঙে দেয়। তো আলভিরও পা ভেঙে যায়। তখন আলভি করে কি মায়ের পুতুল দেখায় যে তোর পুতুল আমার কাছে। তো মায়া তো তখন ভয় পেয়ে যায় এবং আলভি করে কি নগদ ওই পুতুলটা আগুনের মধ্যে ফেলে দেয় আর সাথে সাথে মায়ের শরীরেও আগুন ধরে যায়, মায়ের সেখানেই মরে যায়। আর তারপর আলভি করে কি সেই কবিরাজের কবর খুঁড়ে এবং ওর পেট চিরে ওর বাবা লাসমানার চুল বের করে এবং আগুনে পুড়িয়ে দেয় এবং এর ফলে কি হয় ওর বাবার যে অভিশাপ সেটা কেটে যায়। কিন্তু তখন পেছন থেকে সে শয়তান এসে আলভিকে টেনে কবরের ভিতরে নিয়ে যায়, ফলে ও অজ্ঞান হয়ে যায় এবং জ্ঞান ফিরে আসলেও দেখতে পায় সবকিছু থেমে গিয়েছে এবং ও ওই কবিরাজের ডেড বডির সাথে কবরের মধ্যে রয়েছে। তো সে ওখান থেকে বেরোতে চায় কিন্তু বেরোতে পারে না, এক গাছের চুল এসে তাকে আটকে ধরে। আর ওই মুহূর্তে আলভি করে কি ছুরি দিয়ে চুল কেটে নিজেকে মুক্ত করে কিন্তু গর্ত থেকে বেরোতে পারে না। বাট তখনই সাহায্যের জন্য একটা হাত চলে আসে এবং আলভি সেই হাতটা ধরে বেরিয়ে আসে। আর এই হাতটা অন্য কারো নয়, তার বোনের ছিল। তো যাই হোক ওই অভিশাপ পুরোপুরি চলে গিয়েছে, সবকিছু শেষ হয়ে গিয়েছে। আর এ কারণে আলভি এবং তার বোনের আর কোনো বিপদ ছিল না, দুজনেই অক্ষত অবস্থায় ছিল এবং এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যায়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক আশা করছি এই সিনেমাটি তোমাদের ভালো লেগেছে এবং এই টাইপের বেস্ট ইন্দোনেশিয়ান হরর সিনেমাগুলো এখন থেকে রেগুলারলি এই চ্যানেলে আসবে। তো তোমরা যারা হরর সিনেমা পছন্দ করো প্লাস অ্যানিমে, দুটো কন্টেন্টে কিন্তু এখানে আসবে। তো র্যান্ডম অ্যানিমেশনের জন্য এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে আমরা এখানে হররও চালাচ্ছি আবার অ্যানিমেও চালাচ্ছি। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থেকো, সুস্থ থেকো। এবং রোস্টার ফাইটার, হ্যাঁ কেমন লাগছে অ্যানিমেটা? প্রেম মোরগ মুরগির রোমান্স কেমন লাগছে তোমাদের ওই অ্যানিমেটা? আর আরেকটা বিষয় বলি, আমি যে বলেছিলাম যে ইন্দোনেশিয়ান সিনেমাগুলো একবারে রিয়েল লাইফ ইনসিডেন্স থেকেই হয়, এটা নিঃসন্দেহে সিনেমার কারণে অনেক কিছু বাড়তি দেখানো হয়। মানে ভূত যে ডাইরেক্ট ভাবে আসবে
এটা তো অ্যাকচুয়ালি পসিবল না। ভূত আসে হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে, সরাসরি এই যে আমি বসে রয়েছি সামনে ভূত আসবে এরকম হয় না। তো এই যে দেখলে যে রিচুয়াল করে ধনী হওয়ার জন্য, আমি আমার গ্রামে এরকম অনেক দেখেছি। সিরিয়াসলি কিভাবে বলবো, ধরো একটা ভণ্ড কবিরাজ এসেছিল, তাকে সবাই অনেক ওরশিপ করেছে। ভণ্ড কবিরাজের কথা ছিল অমুক জায়গায় অমুক জিনিস পাওয়া যেতে পারে, প্রত্নতাত্ত্বিক জিনিস, ফর এক্সাম্পল পিলার টাইপের, তারপরে কি যেন থাকে কয়েন টাইপের, আরো গ্রাম্য আরো অনেক কিছু রয়েছে, যেমন ড্যাক বলে, অমুক বলে, তমুক বলে, সিন্দুক বলে। মানে আমাদের দেশেও কিন্তু অনেক লোক কথা রয়েছে, অনেক ধরনের এই যে কবিরাজি জাদুবিদ্যা, মানে চুল টুল দিয়ে। আমাদের দেশেও কিন্তু এরকম হরর সিনেমা বানানো পসিবল। হ্যাঁ, এত ওই যে মানে বাংলাদেশে যে সিনেমা তৈরি করে, যেটা পারবো না সেটা করতে যায়, ওরা যায় কি বলিউডের মতো অ্যানিমেল বানাবে। 500 কোটি টাকার একটা সিনেমা 5 কোটি টাকা দিয়ে ওরা বানাবে। মানে আরো কি হয়, হাসি লাগে আমার কাছে। সিরিয়াসলি আমার কাছে বাংলাদেশি যে শাকিব খানের সিনেমাগুলো হয়, শাকিব বা ওরা যে মনে করে যে অ্যাকশন সিনেমাগুলো যে করে, না আছে কাহিনীর জন্য, না আছে কোনো কিছু, আমার কাছে এটা বিগ বাজেটের টিকটক মনে হয়। কেন তোরা ভালো একটা কাহিনী মানবিক একটা কাহিনী নিয়ে সিনেমা বানা, এই ধরনের হরর জনরা ধর, যেটা পারবে সেটা ধর। আমার বাংলাদেশের জনরা কি হতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা ইউনিক স্টোরি রয়েছে, সেগুলো নিয়ে সিনেমা হতে পারে, যেগুলো মানুষের দৈনন্দিন জীবনের সাথে মিলে যাবে। কিন্তু ওদের কোনো নাই, ওরা যায় বলিউড হইতে, হলিউড হইতে, উল্টো আরো কি হয়, আমার কাছে ক্রিঞ্জ লাগে সব। পার্সোনাল একটা কই না, কিন্তু যা মনে হয়েছে আমি সেটাই বলছি। বাংলাদেশের যে অ্যাকশন সিনেমা, ওইটা আসলে উন্নত মানের টিকটক, জাতীয় পর্যায়ের টিকটক। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই। আর বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু বেশ কিছু সামার কালেকশন এসেছে, তোমার উচিত একবার হলেও আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করা। সো গাইস, একটা একটা করে তোমাদেরকে আমি প্রোডাক্ট দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেছনে অ্যাসিড ওয়াশের কিন্তু জোশ কিছু অ্যানিমে কালেকশন এসেছে। এখানে আমরা তো কয়েকটা প্রোডাক্টই দেখাতে পারছি, এর বাইরেও আরো অনেক প্রোডাক্ট রয়েছে। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমার সেলস ম্যানেজার অনিক, সেই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো, এরকম আরো অনেক কালেকশনও তোমাকে দেখাতে পারবে। এছাড়াও আমাদের প্যান্টের কালেকশন রয়েছে, টি শার্টের কালেকশন রয়েছে, ম্যাগি হাতের কালেকশন রয়েছে। শুধুমাত্র যেরকম ড্রপ শোল্ডার টি শার্ট রয়েছে অ্যাসিড ওয়াশের, তা কিন্তু নয়, আরো বেশ কিছু কালেকশন রয়েছে। তবে বর্তমানে যেহেতু ইয়ং জেনারেশন এই ধরনের ট্রেন্ডিং এনিমি ড্রপ শোল্ডার টি শার্ট পছন্দ করছে, বিশেষ করে অ্যাসিড ওয়াশের, সেজন্য আমরা এই প্রোডাক্টগুলোর উপর একটু বেশি নজর দিচ্ছি এবং ভিন্ন ভিন্ন অনেক ডিজাইনের প্রোডাক্ট আমরা এনেছি, যেগুলো একই সাথে তোমাকে অ্যানিমে ভাইবও দিচ্ছে, প্লাস অনেক স্টাইলিশ লুকও দিচ্ছে এবং সবার চেয়ে ইউনিক একটা ভাইব দেবে তোমাকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেভে আর্চার ম্যানের, তারপর আরেকটা হচ্ছে এটা হচ্ছে পোর্শে। এগুলো কিন্তু সব অ্যাসিড ওয়াশ, কোয়ালিটি খুবই ভালো। এবং তোমার তারপরও আমি একটা কথা বলছি, তুমি যদি অর্ডার করো, অর্ডার করার পরে তোমার যদি মনে হয় যে তুমি যে টাকা দিয়েছো সেই টাকা অনুযায়ী তুমি কোয়ালিটি পাওনি, কিংবা অনেক সময় এরকম হয় আমরা অনেক প্রোডাক্ট পাঠাই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুই একটা রিজেক্ট প্রোডাক্ট চলে যায় বা সমস্যাওয়ালা প্রোডাক্ট চলে যায়, তো তুমি অবশ্যই প্রথমে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে রাখবে, দাঁড়া করিয়ে রেখে সেই প্রোডাক্টটা তুমি চেক দেবে। চেক দিয়ে যদি পছন্দ না হয়, ইনস্ট্যান্টলি সেই ডেলিভারি ম্যানের কাছে এই প্রোডাক্টটা রিটার্ন করে দেবে। তারপর আমরা নিজ খরচে, মানে আমরা যারা একটা ভালো প্রোডাক্ট দেবো তার জন্য তোমার কোনো খরচ করতে হবে না, ওইটা আমাদের জরিমানা, আমরা তোমাকে ভালো আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দেবো। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি সাইজে ভুল বলো, ধরো তোমার সাইজ লাগবে এম, তুমি বললে এল, তো সেক্ষেত্রে কিন্তু ওইটার দায়ভার আমরা নেবো না। সেক্ষেত্রে তুমি যদি চেঞ্জ করাতে চাও, তোমাকেই চেঞ্জ করতে হবে, মানে ডেলিভারি কস্ট তোমার দিতে হবে। আর এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছ ইগ্রিসের, এই ডিজাইনটা কিন্তু তোমার গত বছরও সেই মার্কেট করেছে, এখনো কিন্তু এই ডিজাইনটার বহুত চাহিদা রয়েছে। তো এই ডিজাইনটার উপর হয়তো স্পেশালি ডিসকাউন্ট হতে পারে। তুমি যখন এইটার অর্ডার করবে, এটার স্ক্রিনশট নিয়ে তুমি বলবে যে ভাই এটার কোনো ডিসকাউন্ট আছে কিনা। সবগুলো প্রোডাক্ট এই পর্যন্ত যা দেখিয়েছি অ্যাভারেজ প্রাইস হচ্ছে 600 টাকা, কিন্তু এগুলো বাইরে বিক্রি হয় 690 বা 70, 650 এরকম। কিন্তু যেহেতু আমি ডিরেক্ট তোমাদের কাছে বিক্রি করছি, মানে একবারে ভিডিওর মাধ্যমে, জন্য হচ্ছে কি ফেসবুকে যে ব্রুশ দিলে 100 টাকা খরচ হতো, সেই খরচটা হচ্ছে না, সেই জন্য সেই টাকাটা আমরা কম নিতে পারছি। আর এই যে বারসেক, এইটার প্রাইসটা সম্পর্কে আমি এখন অবগত নেই, এটার প্রাইস 600 বা অ্যারাউন্ড 600 হতে পারে। তুমি জাস্ট কি করবে, স্ক্রিনশট নিয়ে আমার সেলস যে ম্যানেজার আছে তাকে আস্ক করবে যে ভাই এইটার প্রাইস কত, ভাই আপনাকে জিজ্ঞেস করতে বলেছে বা কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা জানতে বলেছে। মানে বুঝতেই পারছো, দুটো তো সেপারেট কোম্পানি, কোন প্রোডাক্টের কখন কোন আপডেট আসে সেটা তো আসলে আমার মাথায় সবসময় থাকে না। কি কি ডিজাইন আসে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি, তবে এইটার প্রাইসটা তুমি দরকার পড়ে 2 বার জিজ্ঞেস করবে যে এটার কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা, মানে তুমি ফোর্স করতে পারো আমার কোম্পানিকে, কোনো প্রবলেম নেই। এই যে এটা আসছে খুবই নিউ, দেখতে পাচ্ছ খুবই ইউনিক ডিজাইন তৌজির। আর তাছাড়া যে বাকি হ্যান্ডমার, এটাও কিন্তু খুব মার্কেটে ভালো চলছে, অনেকেই অর্ডার করেছে, তুমিও চাইলে অর্ডার করতে পারো। আরেকটা প্রোডাক্ট দেখাই, এইটার মধ্যে কিন্তু ডিসকাউন্ট চলছে, এটা আমি জানি, এটা হচ্ছে 450 টাকা ছাড়া হয়েছে, তো এইটা তোমরা অর্ডার করতে পারো। তবে হ্যাঁ, আমি আবারও বলে নিচ্ছি, যে প্রোডাক্টটি অর্ডার করো না কেন, ডেলিভারি ম্যানকে 5 মিনিট দাঁড়িয়ে রাখলে কোনো সমস্যা নেই, দাঁড়া করিয়ে চেক করে তারপর তুমি সেই প্রোডাক্টটা রিসিভ করবে। কারণ বুঝতেই পারছো, আমি তো আমার ইউটিউবিং বা সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে ব্যস্ত, কিন্তু আমার ওই সাইডে যারা রয়েছে বা যাদের সাথে আমি কোলাবোরেশনে কাজ করছি, তাদের ভুল হতেই পারে, অসম্ভব কিছুই না। তো আমি আমার যে অডিয়েন্স রয়েছে তাদের প্রতি আমি খুবই সতর্ক, কারণ তোমাদের সাথে আমার 5 বছরের সম্পর্কের বিল্ড আপ হয়েছে। একটা প্রোডাক্ট বেচলে হয়তো 100 টাকা লাভ হতে পারে, তার জন্য আমি তোমাদের সাথে বেজাবাজি করতে চাই না। সিরিয়াসলি, যদি কোনো প্রবলেম হয়, কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই, প্রবলেম হলে নগদ ফেরত দিয়ে দেবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো, এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ অনেক হাসানের, আমার সেলার, তার সাথে যোগাযোগ করে তুমি অর্ডার করতে পারবে। এবং অবশ্যই তুমি প্রোডাক্টটা দিয়ে জিজ্ঞাসা করবে যে কোনো ডিসকাউন্ট আছে কিনা, কারণ যেহেতু আমি এখানে দাম মেনশন করতে পারিনি, তবে অ্যাজ ফার এজ সবগুলোর 600 টাকা দাম অ্যাভারেজে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি।